নমস্কার, স্টোরি রিপাবলিকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি অনিকেত। আমাদের গল্পগুলি সম্পর্কে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে তুলে ধরুন। ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প তারাপ্রণব ব্রহ্মচারীর তন্ত্রের সাধনা ও কাহিনী থেকে দ্বিতীয় গল্প, যার নাম আমরা দিয়েছি পুলকের পরিণতি। কঙ্কাল সাধনার মতো মানুষকে কঙ্কাল করে তোলার ঘটনা নয় এটা, তবুও মর্মান্তিক ব্যাপার ঘটে যাওয়ার দিক থেকে এই দুটোতে কোনো তারতম্য নেই এ বিষয়ে নিঃসন্দেহ। দুটোর ফলাফল একেবারে যমজ, অন্তত আমার ধারণা তাই। অবশ্যই পরিণতির আভাস আমি খানিকটা শুনতেই পেয়েছি। 10-12টা চিরগাছ একসঙ্গে মিতালি করে ডালপালা বিস্তার করে রেখেছে এমনভাবে যে আগন্তুকের চোখে মাথায় স্নিগ্ধ ছায়ার পরশ ছাড়া রোদ্দুরের আঁচ পর্যন্ত না লাগে। চত্বরটা শান্ত নির্জন। ক্ষীর ভবানীর সামনের চত্বর। প্রায় 30 ফুট জায়গা জুড়ে রেলিং দেওয়া একটা 4 কোণা কুণ্ড, 10-15 ফুট গভীর হবে। তলায় জল, রামধনু রং খেলে যাচ্ছে জলে। জলের ওপর থেকেই ক্ষীর ভবানী দেবীর ছোট্ট মন্দির গড়ে উঠেছে। রেলিংয়ের এপারে গাছের ছায়ায় বসে আছি আমরা 3 জন। আমি, মিহির আর নির্মলানন্দ বসে আছেন একটা গালচে পাতা কাঠের আসনের ওপর। আমরা দুজনে কম্বলের আসনে। নির্মলানন্দের দৃষ্টি নামা ওঠা করছে। মন্দিরের চূড়ো বেয়ে দেবী, তারপর কুণ্ড অবধি, আবার কুণ্ড বেয়ে দেবী, তারপর চূড়ো। উনি দেখছেন, তন্ময় হয়ে যাচ্ছেন। তন্ময়তা ভাঙছে, আবার দেখছেন, আবার তন্ময়। ওর দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল মিহির। চোখ ফিরিয়ে মৃদুস্বরে বলল, সুযোগ পেয়েছিল পুলক, গ্রহণ করেনি, গ্রহণ করতে চায়নি, হেলায় হারিয়েছে। এখানে আসার পরই ওর কথা মনে পড়ছে বেশি করে। তার কারণও আছে। এখান থেকেই পুলকের ভবিষ্যৎ পরিণতির শুরু। কলকাতায় শেষ হয়েছে। চরম শেষের কথা ভাবলে শিরা উপশিরার রক্ত ঠান্ডা হয়ে আসে, জমাট বেঁধে যাওয়ার জোগাড়। আর কোনো কথা বলেনি। বেশ খানিকক্ষণ চুপচাপ বসে বসে নীল আকাশের দিকে চেয়ে কি যেন ভেবেছিল। তারপর জানিয়েছিল অন্তরঙ্গ বন্ধু পুলকের গোপন সাধনার সমস্ত কথা। কেন সাধনার পথে নেমেছিল একজন 25-26 বছরের তরুণ, কি উদ্দেশ্যে, একটুও না রেখে থেকে খোলাখুলি বলেছে। একই মেসে একই ঘরে বাস দুজনের। পুলকের দিবারাত্রির বিষণ্ণ কাতর মুখ আর আনমনা আনমনা ভাব দেখে ভেতরে ভেতরে একটা ব্যথার খোঁচা খেত মিহির। কি হয়েছে জিজ্ঞাসা করলে কোনো উত্তর পেত না। বধির, নির্বাক। প্রবল আপত্তি সত্ত্বেও জোর জবরদস্তি করে ধরে নিয়ে গিয়েছিল একদিন নির্মলানন্দের কাছে। ওর চোখে চোখ পড়তে কি যেন দেখে নির্মলানন্দের হাসি খুশি মুখখানা বিমর্ষ হয়ে গিয়েছিল নিমেষে। বলেছিলেন, সর্বনাশের পথ থেকে পা দুটো উঠিয়ে নাও এখনই, এমনিতেই অনেক সময় চলে গেছে, এক মুহূর্ত দেরি নয় আর। নির্মলানন্দের কোনো কথাই মেনে নেয়নি পুলক। এটা বুঝতে পেরেছিল মিহির একদিন গভীর রাতে। ঘুমোচ্ছিল অঘোরে। সে একলা নয়, শুধু গোটা মেস বাড়িটাই ঘুমে অচেতন তখন। কেবল একজন জেগে, পুলক। ঘুমোতে ঘুমোতে মনে হলো মিহিরের কে যেন আগুন ছেটাচ্ছে তার সর্বাঙ্গে। চোখ দুটো টেনে টেনে খোলার চেষ্টা করছে, পারছে না। ভারী ভারী আগুনের বোঝা ঠিক 2 চোখের পাতার ওপর জেঁকে বসেছে। কার গলার আওয়াজ, চেনা কি অচেনা, কিচ্ছু বুঝতে পারছে না। তবে শুনতে পাচ্ছে বিড়বিড় করে কে যেন কি সব দুর্বোধ্য ভাষায় উচ্চারণ করে চলেছে এক নাগারে। অস্বস্তির গতি বাড়ছে। 2 গুণ, 3 গুণ, 4 গুণ। ঘুম ভাঙল। সামনে যে দৃশ্য দেখছে নতুন, আগে কখনো দেখেনি এরকম। লাল চন্দন আর সিঁদুর মাখানো রুদ্রাক্ষের মালা গলায় বিবস্ত্র হয়ে একটা মেষ ছালের আসনে বসে আছে পুলক। ওর সামনে হোমের আগুন জ্বলছে। প্রথমে 4 কোণা তামার হোমকুণ্ড। এ কুণ্ডটায় লাল রঙের মাটি ভর্তি, তার উপরে জল ভর্তি গোল একটা কুণ্ড। এর ওপর 3 কোণা কুণ্ডতে হোমের আগুন জ্বলছে। মহানিমের ফুল দিয়ে ডুবিয়ে ডুবিয়ে আহুতি দিয়ে যাচ্ছে পুলক নিবিষ্ট মনে। প্রতিবার আহুতি দেওয়ার সময় যে মন্ত্র বলেছে, সে মন্ত্রে এর নিজের নামের সঙ্গে আরেকটি মেয়ের নাম যুক্ত করছে। ওং রক্তচামুণ্ডে স্বাহা। মন্ত্রের সম্পূর্ণ বয়ান শুনে
মিহির স্তম্ভিত। বশীকরণ প্রক্রিয়া করছে পুলক। মন্ত্রে নিজের বশে আনতে চাইছে একটি মেয়েকে। ওর মনের ইচ্ছে মেয়েটির মনের ইচ্ছে হয়ে দাঁড়াবে। ওর চোখের দৃষ্টিতে তার গলার স্বরে মেয়েটির লালসা ব্যাকুল হয়ে উঠবে। কাছে গিয়ে দাঁড়ালে এমন মোহিত হয়ে যাবে যে কয়েক মুহূর্তের মধ্যে নিজের আলাদা সত্তা হারিয়ে ফেলবে একদম। পুলকের হাতের পুতুল হয়ে থাকবে শুধু যতক্ষণ পুলকের ইচ্ছে। এমন দুর্মতিও হয় মানুষের? সর্বনাশের অতল গহ্বরে নামবার আর বাকি কোথায়? মিহিরকে লুকিয়ে লুকিয়ে অন্ধকারে অন্ধ হয়ে এগিয়েছে অনেক দূর। মিহিরের অবাক হওয়ার পালা বাকি ছিল আরো। দেখছে শুনছে, ও যে পুলকের ক্রিয়াকলাপ দেখছে শুনছে, পুলকের কিন্তু সেদিকে কোনো খেয়ালই নেই। দেখে মনে হয় নিজের সাধনা সিদ্ধির জন্য দৃঢ় প্রতিজ্ঞ। হোমের আগুনের তেজ কমে আসছে আস্তে আস্তে। হোম করছে না আর পুলক, ঘিও ঢালছে না। আগুনের নিবু নিবু অবস্থা, হাত ভর্তি ফুল, জপ করছে ওং হ্রিং। যে মেয়েকে উপহার দেবে এ ফুল, তার মন প্রাণ পুলকের বশীভূত হয়ে পড়বে চোখের পলকে। খুব সামান্যই জ্বলছে আগুন, এবার নিভতে আর দেরি নেই বেশি। মেষ ছালের ওপর শটানচিত হয়ে শুয়ে পড়ল পুলক। জপ বন্ধ নয় কিন্তু এবারেও, তবে এবার অন্য জপ, ওং সাহাবল্লিং। ইচ্ছে মতন মেয়েটি যন্ত্র হয়ে থাকুক পুলকের। জপ করতে করতে গলার স্বর নামছে ক্রমের নিচের দিকে, মৃদু, মৃদুতর, মৃদুতম, শেষে বন্ধ। মিহির শুনছে, মুখ বন্ধ হলে কি হবে, নিঃশ্বাসে চলেছে। সেই রকমই আওয়াজ বেরোচ্ছে দুনাক দিয়ে। এ আওয়াজও থামল, ঘুমিয়ে পড়ল পুলক। ঘুমোতে আর পারল না মিহির। অনেকবার মনে হয়েছে জাগিয়ে তোলে ওকে, বলে এ কি জঘন্য প্রবৃত্তিতে পেয়ে বসেছে তোকে। কেন জানে না, ইচ্ছে করল না আর জাগাতে। একটা দারুণ ঘেন্না কিলবিল করে বেড়াতে থাকলো মনটাকে ঘিরে। এ ঘেন্নার হাত থেকে মুক্তি পাবে না বুঝি মিহির? এভাবে ইচ্ছে শক্তির এ কি অপব্যবহার! এরপর করা তার ঠিকমতো ঘুমোতে পারেনি মিহির। মাঝে মাঝে আচমকা ঘুম ভেঙেছে, আর একবার ভেঙেছে পুলকের ক্রিয়াকলাপের সময়। এখন নতুন দুটো শব্দ যোগ করেছে মন্ত্রে আবার। তার অর্থ, সব মেয়ের চোখে তার কুৎসিত দর্শন চেহারা যেন কন্দর্পের মতো সুন্দর, সুপুরুষ, কামিনী মোহন হয়ে ওঠে। এটা শুনে বিরক্তির একশেষ হলেও মিহিরের একটুও যে সহানুভূতি আসেনি তা নয়, এসেছিল ওর অন্তরের ব্যথার সঙ্গে আগে থেকে বিশেষ পরিচয় ছিল বলে। প্রথম শোনার পর থেকে মিহিরের হৃদয়ে অনেকখানি জায়গা জুড়ে সহানুভূতির আসন করে নিয়েছিল পুলক। সে আসন স্থানচ্যুত হতে বসেছিল ওর ক্রিয়াকলাপে মন্ত্রের ভাবার্থ বুঝে। আসন স্থানচ্যুত হতে হতে আটকে গেল পরের মন্ত্র যোগ হওয়ায়। মানুষটার হতাশার ব্যথায় ভরে রয়েছে ওর ভেতরে। সে ব্যথাকে দূর করার এই প্রয়াস। কোনো মেয়েই পছন্দ করতো না ওকে, করে না। ওকে দেখলে মুখ ঘুরিয়ে নেয়, চোখ ফিরিয়ে নেয়, অপছন্দ। তাদের মুখে ফুটে ওঠে বিরক্তির বিদ্বেষ, আর চোখে নেচে বেড়ায় ঘেন্নার ছায়া। অবহেলা আর অবহেলা, সব মেয়ের কাছ থেকেই অবহেলা পেয়েছে ও। অপরাধ, বিসদৃশ্য চেহারা। অবহেলা, অপমানের জ্বালা জ্বলছে সর্বক্ষণ। মাঝে মাঝে আয়নার সামনে দাঁড়িয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছে নিজেকে। দু চোখের কোণ চিকচিক করে উঠেছে। পর মুহূর্তে জল ভরা চোখে ক্রোধের আগুন ফুলকি দিয়ে ছড়িয়েছে। খড়খড়ে হয়ে উঠেছে চাহনি। নিজেকে নিজে শুনিয়ে অস্ফুটে বলেছে, আত্মঘাতী হতে পারি, হব না। যার যার কাছ থেকে তাচ্ছিল্য লাঞ্ছনা পেয়েছি তাকে জব্দ করতে হবে, বশীভূত করতে হবে নিজের। তারপর আত্মঘাতী হওয়া না হওয়ার কথা চিন্তা করে দেখা যাবে ক্ষণ। বহুবার এ দৃশ্য দেখেছে, এসব কথা শুনেছে মিহির। সাবধান করে দিয়েছে পুলককে। অপরকে নিজের কবলে আনতে গিয়ে দুষ্টু বুদ্ধির কবলে পড়ে নিজেকেই না বিকিয়ে দিতে হয় শেষ অবধি। সাবধানে সচেতন হয়নি পুলক। কাশ্মীর থেকে ঘুরে এসে বলেছিল বরাত তার সুপ্রসন্ন। এক সন্ন্যাসীর দেখা পেয়ে গেছে ওখানে হঠাৎ। ওর অপরিসীম করুণাও পেয়েছে। ব্যথা উপশমের দাওয়াই বাতলে দিয়েছেন উনি স্বতঃপ্রবৃত্ত হয়ে। দাওয়াইটা কি প্রকাশ করেনি। ভয় ধরেছিল মিহিরের, পাগলাময় পেয়েছে ওকে। কি বুঝতে, কি বুঝে, কি করতে, কি করে একটা মহা বিপদ না ডেকে নিয়ে আসে শেষ। নিয়ে গেছিল নির্মলানন্দের কাছে। পুলক যেসব গোপন করেছিল সেসব সচক্ষে দেখেছে মিহির, সকর্ণে শুনেছে। কেমন যেন মনে হয়েছে মিহিরের এরকম মনোভাব নিয়ে এরকম ক্রিয়া করাটা ভালো হচ্ছে না, ফল খারাপ, খুব খারাপ। সে আবার ধরে নিয়ে গিয়েছিল নির্মলানন্দের কাছে। সব শুনে নির্মলানন্দ বলেছিলেন, মানুষকে বশে আনতে গেলে তার মন জয় করার ক্রিয়াটাই আসল।
কাউকে জব্দ করার, প্রতিশোধ নেওয়ার ইচ্ছে সাধনতন্ত্রের এ সমস্ত ক্রিয়াকলাপে একটু আধটু ফল ফললেও ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত। তিনি স্নেহভরা গলায় বলেছিলেন, কাশ্মীরে তো গেছিলে, ক্ষীর ভবানীর মন্দিরটাই তো সমস্ত কিছু বশে রাখার একটা মস্ত বড় যন্ত্র, তন্ত্রের যন্ত্র আসন, বিশ্বব্যাপী অদৃশ্য শক্তির প্রকাশের প্রতীক এটা। চারকোনা কুণ্ড পৃথিবীর প্রতীক, তার মধ্যে জল, জলের ওপর মন্দিরের দেবী ইচ্ছাক্রিয়া জ্ঞানময়ী, ইনি ত্রিকোণের তেজের প্রতীক। মহাশক্তির পৃথিবীতে জলে তেজে পূর্ণ প্রকাশ, সেই ভাবধারাই দেখানো হয়েছে মন্দিরে। এই শক্তি তোমার আমার সবার ভেতরেই রয়েছে। একটু থেমে আবার বললেন নির্মলানন্দ, নিজের প্রবল ইচ্ছে যে ক্রিয়াই করবে যখন নিজের বিবেককে জাগিয়ে রাখবে, অন্যথা যেন কখনো না হয়। ভুল করলে পদে পদে বিপদ। অভিজ্ঞ পথপ্রদর্শক পেছনে দাঁড় না করিয়ে তন্ত্র সাধনার কোনো ক্রিয়াকলাপই কারও করা উচিত নয়। নিজের বিবেককে কিভাবে জাগিয়ে রাখা যায়, কিভাবে নিজের মনের কাছে অন্য মনকে বশে আনা যায়, দুটো মন এক স্তরের গড়ে তুললে তার ব্যাখ্যাও করে শোনালেন নির্মলানন্দ। ওম বীজমন্ত্র সৃষ্টি স্থিতি লয়ের প্রতীক। ওম বলে নিঃশ্বাস টেনে নেওয়ার সময় ভাবতে হবে তেজ, জল, পৃথিবীর সমস্ত শক্তি নিঃশ্বাসের সঙ্গে ভেতরে প্রবেশ করলো। রিং ক্রিং দুটি বীজে নিঃশ্বাসকে ধরে রাখার সময় চিন্তা করতে হবে মায়ামুক্ত শক্তির প্রতীক রিং আর চেতনা তেজ শক্তির প্রতীক ক্রিং। এই বীজ দুটি মিলে ভেতরটা আলোয় আলো করে তুলছে। সেখানে হিংসা নেই, দেশ নেই, প্রতিশোধ স্পৃহা নেই, আছে শুধু একটা পবিত্র ইচ্ছে, অন্য মনকে এই ইচ্ছের সমান সমান করে ধরে রাখার ইচ্ছে। ওং হ্রিং ক্রিং ওং। 4 মাত্রায় নিঃশ্বাস ফেলার সময় মনে করতে হবে নিজের পবিত্র ইচ্ছেটাই বাইরে বেরিয়ে বাতাসে ভেসে ভেসে অন্য মনে গিয়ে পৌঁছাচ্ছে। অন্য মনের ইচ্ছে এই ইচ্ছেই প্রভাব বিস্তার করে, পবিত্র করে গড়ে তুলে, দুটো ইচ্ছে এক করে ফেলে। এই ক্রিয়াই আসল বশীকরণ ক্রিয়া, লোকের মন জয় করা, মনে মনে মিলন করা। এই ক্রিয়ার স্থায়িত্ব চিরকাল। নির্মলানন্দ এত বুঝিয়েছিলেন, নিঃশ্বাস টেনে রেখে প্রাণায়াম করেও দেখিয়েছিলেন, তবুও মন মেনে নেয়নি পুলকের, ভালো লাগেনি। নির্মলানন্দের নির্দেশ মনে প্রাণে গেঁথে রেখে অনুশীলন করেছে মিহির। নিজের ইচ্ছে প্রয়োগ করেছে জ্ঞাতিশত্রুদের মনের ওপর, তাদের ইচ্ছের ওপর। আশ্চর্য ফল ফলেছে। বাপ ঠাকুরদার আমলের শত্রুতার মৃত্যু হয়েছে, মিলন হয়েছে পরস্পরের, রাগ দ্বিধা দ্বন্দ্বহীন মিলন। এ মিলনের আনন্দ মুখে বলে বোঝানো যায় না। আরো আরো আনন্দ পাওয়ার লোভে পরিব্রাজকের পথ বেছে নিয়েছে জীবনে মিহির। সত্যের অনুসন্ধানী, সত্যের পূজারী সন্ন্যাসী নির্মলানন্দের সঙ্গ নিয়েছে তাই। এতখানি বলে আবার তাকালো মিহির নির্মলানন্দের দিকে। মন্দির প্রতিমার দিকেই ওর মুখ, দুচোখ বোঝা, ধীর স্থির হয়ে বসে আছেন। বাইরের চোখে দেখছেন না আর উনি, ভিতরের চোখে দেখছেন। হয়তো অনুভবও করছেন পৃথিবীর জলের তেজের শক্তি ওর ভেতরে শক্তি এক হয়ে মিলেমিশে রয়েছে। মিহির আফসোস করে বলল, পুলকের সাধনা সিদ্ধি হয়েছিল কিছু কিছু। যে কোনো ব্যাপারে একটা প্রবল ইচ্ছেকে ধরে রাখতে পারলে কিছু ফল ফলবেই। ওরও সেরকম হয়েছিল। বহু মেয়েকে হাতের মুঠোয় পড়েছিল সত্যি, কিন্তু শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি একজনকেও। একজনকে স্ত্রী ভাবে চাইলে হয়তো সুখী হতে পারত, কিন্তু সেটাও চায়নি। চেয়েছিল বহু বল্লভ হতে, ধরা ছাড়া ব্যবসা হয়ে দাঁড়িয়েছিল। যে মেয়েদের আজ ধরছে, কাল আবার তাদের ছেড়ে দিচ্ছে। এইভাবে নিজের মৃত্যুবান তুলে নিয়েছিল পুলক মেয়েদের হাতে। ওদের ঈর্ষা জাগিয়ে তুলেছিল, প্রতিহিংসা চরিতার্থ করার প্রেরণা জুগিয়েছিল। ওদেরই একদল পুলকের উদ্দেশ্য কীর্তিকলাপ জানতে পেরে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য তলায় তলায় চেষ্টা চালিয়েছিল। পুলকের মৃত্যু এগিয়ে এসেছিল তাড়াতাড়ি ওদেরই হাত দিয়ে। ওদেরই একজন গোপনে বিষাক্ত আলোকলতা আর তার নির্যাস মিশিয়ে দিয়েছে পুলকের খাবারে। দিনে দিনে ক্ষীণ হয়ে এসেছে ওর দেহ, কোনো চিকিৎসাই কাজ করেনি। অসময়ে পুলকের পরমায়ু ফুরিয়ে গেছে। গল্পটি এখানেই শেষ। ধন্যবাদ এবং নমস্কার।